ট্রেনটা চলে যাবার পরে ফাঁকা প্ল্যাটফর্মে আমি একা দাঁড়িয়ে রইলাম। পটাশপুরের নদীর রাস্তা ধরে আমি সোজা হাঁটতে শুরু করলাম। এখনও বোধহয় অনেকটা রাস্তা বাকি আছে। আজ অনেক বছর পরে মামার বাড়ি পটাশপুরে যাচ্ছি, যেখানে এখন শুধুমাত্র বড় মামাই থাকে। পথ চলতে চলতে অনেকটাই দেরি হয়ে গেল। সন্ধ্যা তখন প্রায় নাব্য করছে। এই সময় আমি উপস্থিত হলাম পটাশপুরের শ্মশান ঘাটে। শ্মশানে পৌঁছতে আমি দেখলাম যে সেখানে আমি ছাড়া আর কেউ নেই। চারিদিকে পড়ে রয়েছে মরা পোড়ানোর আধপোড়া কাঠ, শবের মালা এবং নানা ধরনের মরা পোড়ানো সামগ্রী। কেউ না থাকায় গাটা ভীষণ ছমছম করে উঠল। না, শ্মশানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। রাত নেমে গেছে, তাড়াতাড়ি পা চালাই, তাহলে অন্তত মাঝরাতের আগে মামার বাড়িতে পৌঁছে যাব। পিছন ঘুরে যাওয়ার উদ্যোগ করলাম, কিন্তু পেছন থেকে হঠাৎ করে সুরেলা গলায় কেউ আমার নাম ধরে ডেকে উঠল। সুবোধ, আমি তোমায় ডাকছি। সুবোধ, তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো সুবোধ, আমি তোমাকে ডাকছি। পেছন ফিরে দেখো। দেখলাম গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে এক ভয়ানক বিভীষিকা। সে তো না নারী, না পুরুষ, না কোনো প্রাণী। যেন মনে হলো নরকের দরজা খুলে বেরিয়ে এসেছে এক ভয়ানক শয়তান। সমস্ত শরীর তীব্র ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু না, আমাকে অজ্ঞান হলে চলবে না। নিজের সবটুকু সাহস সঞ্চয় করে সেখান থেকে পালাবার উদ্যোগ করলাম। সেই ভয়ানক বিভীষিকা তার লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করলো। প্রাণের দায়ে যতটা জোরে পারলাম দৌড় লাগালাম। পরদিন সকালে বড় মামা ও গ্রামবাসীরা পটাশপুরের শ্মশান থেকে কিছু দূরে আমায় অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। কাল অমাবস্যার রাত ছিল। কাল রাতে তোর পটাশপুরের শ্মশানঘাটের রাস্তাটা ধরা মোটেই উচিত হয়নি। অমাবস্যার রাতে ওই শ্মশানে ভয়ানক সব জীবরা নেমে আসে। তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেছিস। আজও মাঝে মাঝে রাত্রে ঘুমোবার সময় আমি সেই ভয়ানক আওয়াজ শুনতে পাই। মনে হয় যেন সেই বিভীষিকা তার লম্বা হাত বাড়িয়ে আবার আমার গলা টিপে ধরতে আসছে। এ এক ভয়ঙ্কর অনুভূতি।